নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাঙালি বাংলা যখন ব্যস্ত, তৃণমূলের দেওয়া মনোজিৎ কালচার কিভাবে পশ্চিমবঙ্গে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে সব কিছু, সর্বাত্মক আলোচনা যখন সেই নিয়ে, ঠিক সেই সময়কালে ভারত 3টে মিসাইল নিক্ষেপ করলো, একটি বাংলাদেশের দিকে, একটি পাকিস্তানের দিকে, একটু চীনের দিকে। কিভাবে শোনাবো। ভারত পৌঁছে গেছে ভুটানে। উপেন্দ্র দ্বিবেদী, চিফ অফ আর্মি স্টাফ, তিনি সরাসরি ভুটানের মাটিতে পা দিয়েছেন 4 দিনের সফরে। কি হচ্ছে সেখানে সেই নিয়ে আসবো, কিন্তু তার আগে পাকিস্তানের দিকে যে মিসাইলটা, সেই মিসাইলটা কীভাবে ছুঁড়েছে ভারত। নিঃশব্দ মিসাইল, যার কোনো আওয়াজ নেই, যার কোনো সরাসরি কোনো সামরিক আঘাত নেই, কিন্তু যে ঘটনা ঘটেছে পাকিস্তানের ওপর সেটা যুদ্ধেরই সমান। প্র্যাকটিক্যালি কী হয়েছে পাকিস্তানে ভারতের ছোঁড়াই নিঃশব্দ মিসাইলে, দেখাবো চলুন। পাহেলগাঁও ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই সময় যখন সিন্ধু নদ চুক্তি 1960 সালে যেটা হয়েছিল, সেইটা যখন ভারত সরকার রদ করলো, তার ইম্প্যাক্টটা আমরা ভারতবর্ষের মানুষও কিন্তু ঠিক সেভাবে বুঝিনি তখন। পাকিস্তান কিন্তু বুঝেছিল, পাকিস্তানের সামরিক শাসকরা বুঝেছিলেন যে সিন্ধু নদ চুক্তি বাতিলের ইম্প্যাক্টটা কী হতে পারে। আমরা সরাসরি এই সময়ে আপনাদের দেখাচ্ছি, ফ্রেমে নিয়ে আসছি যে সালাল বাঁধ, সেখানকার গেটগুলোকে ভারত উন্মুক্ত করে দিল। ঠিক সেই সময়ে যখন ইতিমধ্যেই পাকিস্তান প্লাবিত অবস্থায় রয়েছেন, আপনারা দেখছেন সালাল বাঁধ তার গেটগুলোকে ওপেন করে তার জলটাকে ভারত ছেড়ে দিল, এবং প্র্যাকটিক্যালি এই ভরা মরশুমের মধ্যে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। এটাই পাকিস্তান আশঙ্কা করেছিল। ভারত কিন্তু কোনো কথা বলেনি, ভারত সাইলেন্টলি তার অপারেটিভ মুডে গেছে। আপনারা দেখছেন যে সালাল বাঁধ, সেই বাঁধ থেকে প্রচুর জল প্র্যাকটিক্যালি পাকিস্তানের দিকে ধেয়ে যাচ্ছে, যেটা শেষ পর্যন্ত পাকিস্তানের অভ্যন্তরে বিপর্যয় ডেকে এনেছে। ইতিমধ্যে আপনারা জানেন খাইবার পাখতুন এলাকায় বন্যায় প্লাবিত হয়ে গেছে, তারপর সালাল বাঁধের ইম্প্যাক্টে শেষ পর্যন্ত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল ভেসে যাচ্ছে। উগ্রপন্থীদের পেছনে মদদ দেওয়ার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত সরকারের সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত ভারত সরকার পিছিয়ে আসবে না, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তারপর যে সিদ্ধান্ত ভারত এই মুহূর্তে নিল, সেটার জন্য পাকিস্তানকে কোনো কৈফিয়ত জারি করেনি, কৈফিয়ত দিতে হচ্ছে না ভারতকে। ভারত তার ইচ্ছে মতো, তার সিদ্ধান্ত মতো বাঁধ ওপেন করার ক্ষমতা রেখেছেন, এবং সেটাই কিন্তু প্র্যাকটিক্যালি সালাল বাঁধ যেটা আপনারা দেখছেন সেটা খুলে দিল ভারত। এবং তার ফলে বিপর্যস্ত হলো পাকিস্তান, যেটাকেই আমরা বলছিলাম যে সাইলেন্টলি মিসাইল ছুড়ল পাকিস্তানের দিকে ভারত, সেটাই আপনারা দেখলেন। ভারতের নিঃশব্দ বিপ্লবে বিপর্যস্ত পাকিস্তানের এই মুহূর্তের অবস্থাটা কিছুটা আপনারা ইঙ্গিত আঁচ করতে পারছেন, যেটা আমরা এতক্ষণ আপনাদের কাছে দেখালাম। ভারত কিন্তু কোনো কথা বলেনি, ভারত সাইলেন্টলি অপারেট করেছেন। পাকিস্তান এটাকেই বলেছিল যে সিন্ধু নদ চুক্তি বাতিলটা যুদ্ধেরই সমান। পাকিস্তান কাকুতি মিনতি করেছেন, 3-4 বার চিঠি তাদের বিভিন্ন জলসম্পদ দপ্তরের কাছ থেকে ভারতের কাছে পাঠিয়েছে। তারা পাকিস্তান চীনে গিয়ে চীনকে মধ্যস্থতা করার অনুরোধ করেছে, সেখানেও চীন সেভাবে রেসপন্ড করেন। কেন ভারত প্রত্যাখ্যান করবেন সেটা জানেন। সাম্প্রতিককালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতেও পাকিস্তান গিয়েছিল, ভারত পরিষ্কারভাবে না কথাটা বলে দিয়েছে যে এখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ লর কোনো ভূমিকা থাকার কথা নয়। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে পাকিস্তান বিপর্যস্ত সাইলেন্ট মিসাইল নিক্ষেপের ফলে। ঠিক এই সময় দাঁড়িয়ে চীন কীভাবে বিপর্যস্ত, সেই কাহিনীটা একটু ছোট্ট করে আপনাদের কাছে বলবো। আপনারা জানেন যে 1975 সালে সিকিম যখন ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, সেই সময় থেকে চীনের নজর ছিল ভুটানের দিকে। ভুটান একটি স্বাধীন রাষ্ট্র, রাজতন্ত্র থেকে গণতন্ত্রে গেছে 2008-এর সময় থেকে। 2008-এ রাজতন্ত্র থেকে তারা গণতন্ত্রের দিকে পা বাড়িয়েছেন, এবং তারপর থেকে ভারত সরকারের সঙ্গে সাংঘাতিক, আগেও ছিল সাংঘাতিক একটা বন্ধুত্বপূর্ণের সম্পর্ক তৈরি হয়েছে ভুটানের। এই ভুটান কেন ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে বলবো। সাম্প্রতিককালে $100 মিলিয়ন ভারত সাহায্য করেছে ভুটানকে, এবং সাম্প্রতিককালে যে ভারত সরকার যে বাজেট, সেখানে আমরা দেখছি 22,000 কোটি টাকা অ্যালটমেন্ট ভারত সরকার রেখেছিল ভুটানের জন্য। কেন ভুটানের জন্য এত গুরুত্ব, ভুটানকে কেন এত গুরুত্ব দিয়েছে? সাম্প্রতিককালে ভারতবর্ষে যদি বিদেশ নীতি আপনারা দেখেন, সেখানে ছোট ছোট রাষ্ট্রগুলোকে ভারত নানানভাবে সাহায্য সহযোগিতা করে, অর্থনৈতিকভাবে সাহায্য করে। সাম্প্রতিককালে শ্রীলঙ্কায় যখন বিপর্যয় হয়েছিল, ইন্টারন্যাশনাল ব্যাংক যখন তার উপর রেস্ট্রিকশন আরোপ করেছিল, ভারত প্রচুর আর্থিকভাবে সাহায্য করেছে শ্রীলঙ্কাকে। সেই সময় আমরা বুঝিনি, পরবর্তীকালে বুঝেছি যে ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের একটা রাষ্ট্রকে ভারত বন্ধু রাষ্ট্রে পরিণত করতে পেরেছিল। ঠিক সেইভাবে একইভাবে ভুটানে সম্প্রতি আমি আজকে এই প্রতিবেদন পেশ করছি, তার কারণ ভারতবর্ষের চিফ অফ আর্মি স্টাফ যিনি উপেন্দ্র দ্বিবেদী 4 দিনের সফরে ভুটানে গেছেন,
এবং ভুটানের সঙ্গে সামরিক সমস্ত ব্যবস্থা করার জন্য সামরিক ট্রেনিং, সামরিক কোঅপারেশন, সমস্ত কিছু কি ইন্টারনাল আলোচনা তো আমরা জানতে পারবো না, কিন্তু হঠাৎ চিফ অফ আর্মি স্টাফের ভুটান যাওয়ার প্রেক্ষাপটটা যদি ব্যাখ্যা করি তাহলেই বুঝতে পারবেন। ভুটান অনেক দিনই মানে মাও সেতুংয়ের যে 5 ফিঙ্গার পলিসি ছিল, সেই 5 ফিঙ্গার পলিসিতে তিব্বতের পর ভুটান, সিকিম এগুলোকে টার্গেটে ছিল। সিকিম যেহেতু ভারতের মধ্যে ঢুকে গেছে, ভুটানকে কবজা করার অনেক রকম চেষ্টা তারা করেছে। সাম্প্রতিককালে ভুটানকে চাপ দেওয়ার জন্য ভুটানের সঙ্গে কিছু জমি প্রত্যর্পণ চুক্তিতে যেতে চেয়েছিল। উত্তর সীমান্তে চীন কিছু জমি ভুটানকে দিয়ে দেবে, তার বিনিময়ে ভুটান ডোকালামকে দিয়ে দেবে, যে ডোকালামে 2017 সালে আপনারা জানেন যে ডোকালামে চীন চেষ্টা করেছিল ভারতের মধ্যে অনুপ্রবেশ করার জন্য, সেই দৃশ্য আপনারা দেখেছেন। পরবর্তীকালে একটা সমঝোতায় ভারত এবং চীন পৌঁছে ডোকালামের শান্তি এসেছিল, কিন্তু ভারতের অবস্থানটা ছিল সাংঘাতিকভাবে দৃঢ়, যেটা ভুটানের কিন্তু সাংঘাতিকভাবে কাজে লেগেছে। কারণ ভুটানের অনেকটা অংশ দখলের মনোবৃত্তি নিয়ে চীন এগোচ্ছিল, দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল। ডোকালামে ভারত শক্ত অবস্থান নেওয়াতে চীন সেখানে শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয়েছে। ভুটানকে কবজায় আনার যে দীর্ঘকালীন চেষ্টাটা, সেটা পারেনি। ভুটানের পক্ষে, ভুটানের দেখুন রাজতন্ত্র থেকে গণতন্ত্রে যখন গেছে, ভুটানের অর্থনীতিটা দুটো জিনিসের উপর নির্ভরশীল। সেটা একটা হচ্ছে পর্যটন, আরেকটা হচ্ছে জলবিদ্যুৎ। এই জলবিদ্যুৎ, প্রচুর জলবিদ্যুৎ ভারত সরকার ভুটান থেকে নিয়ে নেয়। সাম্প্রতিককালে আপনারা জানেন মহাকুম্ভের সময় ভুটানের যিনি প্রধানমন্ত্রী টেসরিং টেকবো মহাকুম্ভে স্নান করেছেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বড় ভাই বলে উল্লেখ করেছেন। এটা চীনে তো ভালো লাগেনি, না লাগারই কথা। পরবর্তীকালে তিনি বিভিন্ন কথায় বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী, যিনি 2024 জানুয়ারি মাসে শপথ নিয়েছিলেন, তিনি ভারতের সম্বন্ধে সাংঘাতিকভাবে আস্থা প্রকাশ করেছেন। তার কারণ ভুটানের সার্বভৌমত্ব বিপন্ন করছে চীন তার আগ্রাসী ভূমিকা নিয়ে। যখন 2017 সালে ডোকালাম অধ্যায়ের পরবর্তীকালে ভুটানকে চীন প্রেশার দিচ্ছিল যে তোমরা ডোকালামের একটা অংশ ভুটানের মধ্যে আছে, সেটা আমাদের দিয়ে দাও, তাহলে ভারতবর্ষকে চাপে রাখতে পারবো বা ভারতবর্ষকে ডিস্টার্ব করতে পারবো। সেই সময় ভারতবর্ষের শক্ত অবস্থানের জন্য ভুটান কিন্তু না বলে দিয়েছিল। এর ফলে চীন কি করেছে জানেন? মারাত্মক একটা ঘটনা ঘটিয়েছে। চীন একদম যেটা ভারতবর্ষের কাশ্মীর প্রান্তেও চীন এই কাণ্ডটা করছে পাকিস্তানের সাহায্য নিয়ে, ওই ঠিক ভুটানের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বড় রাস্তা তৈরি করছে এবং বড় জনবসতি তৈরি করছে। সীমান্তে চট করে যে কোনো রাষ্ট্র জনবসতি তৈরি করে না। এমন একটা শয়তান রাষ্ট্র ভুটানকে মানসিকভাবে প্রেসারে রাখার জন্য একদম সীমান্ত লাগোয়া জনবসতি একদিকে, আরেকদিকে বড় রাস্তা তৈরি করছে, যাতে যে কোনো সময় ভুটানের মধ্যে অনুপ্রবেশ করতে পারে। স্বাভাবিকভাবে এই পর্যায়ে দাঁড়িয়ে একটা গোপন কূটনীতিটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষ চালাচ্ছিল। আমরা যারা ভারত নিয়ে আলোচনা করি, ভারতের রাষ্ট্রযন্ত্র নিয়ে আলোচনা করি, আমরা মাঝে মাঝে একটা কথা ভুলে যাই যে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ে একটা শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা ভীষণভাবে দরকার। যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা এটা নিয়ে পড়াশোনা করেন, কিন্তু সাধারণ মানুষ অতটা ওয়ারিড হন না। কিন্তু শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে কিছুতেই কিন্তু এই ধরনের সংকটগুলো সাইলেন্ট অপারেশন করা যায় না। ভুটান নিয়ে ভারত কিন্তু দীর্ঘদিন ধরে একটা সাইলেন্ট অপারেশন করছে। তার প্রমাণটা কিন্তু সাম্প্রতিককালে মিলছে যে ভুটানের প্রধানমন্ত্রী ভারত সরকারের সঙ্গে ক্রমাগত সখ্যতা বাড়াচ্ছে, ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, চীনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এটা ভারতের পক্ষে একটা সাংঘাতিক লাভ এবং অজিত ডোভাল এটা নেতৃত্ব দিচ্ছে। সাইলেন্ট ডিপ্লোমেসি এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পৃথিবীর মানচিত্রে যে ভীষণ প্রয়োজন, সেটা ভারত বারবার প্রমাণ করছে। এবং আপনি দেখুন, আপনি নরেন্দ্র মোদীর সাংঘাতিক বিরোধী হতে পারেন, আপনি বিজেপির সাংঘাতিক বিরোধী হতে পারেন, কিন্তু একটু অন্যভাবে চিন্তা করুন। ধরুন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রীর নাম লালু প্রসাদ যাদব, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কী হতে পারত একটু ভেবে দেখুন। প্রতিরক্ষামন্ত্রী যদি লালু প্রসাদ যাদব হতো, চীনকে হয়তো অরুণাচল প্রদেশ দিয়ে দিত। স্বরাষ্ট্রমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে হতো, তাহলে ভারত বাংলাদেশে বর্ডারে সখ্যতা বন্ধুত্ব বাড়ানোর জন্য সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্স উইথড্র করে হয়তো সিভিক ভলেন্টিয়ার দাঁড় করিয়ে দিতেন। ফলত আলটিমেটলি ভারতের কি হতো? আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার একটা কথা নিজেও বিশ্বাস করি, নিজেও বারবার করি, শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা দরকার এবং অঙ্গরাজ্যগুলোতে ভারত সরকারের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক, সুস্থ সম্পর্কের ভীষণ জরুরি। কিন্তু এই পশ্চিমবঙ্গে ক্ষুদ্র রাজনীতির পরিসরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেই কথাটা ভুলে যান, যার জন্য জসিমউদ্দিন রহমানি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কারভাবে আহ্বান জানান গ্রেটার বাংলাদেশের জন্য। মমতা চুপ থাকেন। সাম্প্রতিককালে দেখুন কুমিল্লায় যে ঘটনাটা ঘটলো, সাংঘাতিকভাবে একজন হিন্দু নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি শব্দ উচ্চারণ করতে শুনেছেন? আমার কানে তো আসেনি।
অথচ কাছাড়ি বাড়িতেই রবীন্দ্রনাথের একটা বাড়িতে ভাঙচুর হয়েছে, সেইটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। এখন লিখুন, এখন কুমিল্লাতে হিন্দু মহিলাদের ওপর যে অত্যাচারটা হলো তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অন্তত আপনি ভারত সরকারকে একটা চিঠি লিখুন, মোহাম্মদ ইউনূসকে বার্তা দিন, কোথায় অসুবিধে? সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বলছি যে ভারত যেমন রাষ্ট্র হিসেবে শক্তিশালী একটা সরকার সেখানে দরকার, যেটা ভারত শক্তিশালী রাষ্ট্র সরকার আছে বলে আজকে এই অপারেশনসগুলো পাকিস্তান, চীন, বাংলাদেশে একসঙ্গে করতে পারলো। কী কী করলো সেটা তো সংক্ষেপে আরও বলছি, কিন্তু আমি বলছি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ মুডে থাকলে বা এখানে যদি এখানে একটা সরকার পরিবর্তন হয়ে রাষ্ট্রীয় যন্ত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করা একটা সরকার যদি পশ্চিমবঙ্গে থাকতো, বাংলাদেশ বর্ডার কিন্তু অনেকটা বেশি সুরক্ষিত থাকতো। আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে সোজাসুজি সরাসরি চলে যাব একটু আরেকবার ভুটানে। ভুটান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সঙ্গে যে রিলেশনশিপে গেছে তাতেই উপেন্দ্র দ্বিবেদীর এই ভিজিটটা কিন্তু সাংঘাতিক ইম্পর্ট্যান্ট হতে চলেছে। মিলিটারি বেসকে ভুটানে শক্তিশালী করার লক্ষ্য হচ্ছে ভারত সরকার, এটা আন্দাজ করা যায়, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কেন মাও সেতুংয়ের 5 ফিঙ্গার পলিসিতে কিন্তু ভুটান তাদের টার্গেট এরিয়ার মধ্যে আছে। যেভাবে তাদের পলিসির মধ্যে নেপালকে সঙ্গে নেওয়া, যেভাবে তাদের পলিসির মধ্যে সিকিমকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা, বা এই পাহাড় উত্তর পূর্বাঞ্চলে যে পাহাড় আছে সেই সব জায়গায় চীনের আগ্রাসন নীতি, সেগুলোকে প্রত্যেকটাকে ভারত কিন্তু কাউন্টার করছে এবং ভুটানে তার চিফ অফ আর্মি স্টাফকে পৌঁছে দিলেন। আসলে ভারতীয় রাষ্ট্রযন্ত্রের মধ্যে আমি একটা জিনিস বারবার পর্যালোচনায় আনি, যে টিমটা ভারত সরকার তৈরি করেছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি চীনে গেলেন, কিন্তু চীনে গিয়ে চুক্তিতে স্বাক্ষর করলেন না পাকিস্তানের উপর প্রতিবাদটাকে রেজিস্টার করার জন্য। এদিকে অজিত ডোভাল কখনো বাইরে যাচ্ছেন, কখনো বিক্রম মিস্ত্রি অত্যন্ত পাওয়ারফুল ফরেন সেক্রেটারি, তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন, ছোটো ছোটো দেশগুলোকে একসঙ্গে একটা ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছেন। ওদিকে জয়শঙ্কর খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন ভারতবর্ষের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, এবং আন্ডার দ্য লিডারশিপ অফ নরেন্দ্র মোদী। আপনি নরেন্দ্র মোদীর হাজার বিরোধিতা করুন, কিন্তু ভারত রাষ্ট্র ব্যবস্থায় যদি এই টিমটা না থাকতো, ভারত কিন্তু সাংঘাতিক বিপর্যয়ের মধ্যে পড়তো। আমি এটুকু কথা বলে আমি একটু চলে যাব, আপনাদের বলছিলাম যে বাংলাদেশের দিকে কী মিসাইল ছিল। মিসাইল বলতে কিন্তু অরিজিনাল মিসাইল নয়, সাইলেন্ট মিসাইল, যে অ্যাকশন প্ল্যানটা আলটিমেটলি আজকে যে ভুটানে ভারতের এই প্রবেশটা বা ভারতের সঙ্গে এই সখ্যতা, এই সম্পর্ক, সাম্প্রতিককালে ভুটানের রাজা ভারতবর্ষে আসা 22,000 কোটি টাকা বাজেটে, ভুটানের প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসা 22,000 কোটি টাকা বাজেটে অ্যালটমেন্ট করা, এবং তারপরে উপেন্দ্র দ্বিবেদী ভুটানে চলে যাওয়া, এটা চীনকে সুস্থ থাকতে দেবে না। কেন চীন বুঝে গেছে যে ভুটানও তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভারত সরকারের পদক্ষেপের ফলে। এইভাবে চীন তো বিব্রত হচ্ছে একদিক থেকে, মানে এই ভুটানের এই স্টেপটার ফলে। এর ঠিক পাশাপাশি বাংলাদেশ কীভাবে বিব্রত হলো, আমরা সবাই মনে করছি বাংলাদেশে তো অগাস্ট বিপ্লবের পর প্রায় 8-9 মাস হয়ে গেল, এখন ভারত বিদ্বেষটা বোধহয় কিছুটা কমেছে, তাদের আভ্যন্তরীণ সংকট ঘনীভূত হয়েছে বলে আমরা সবাই সেটা মনে করছি। এই সময় তো ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে বেশি আলোচনা সংবাদ মাধ্যমেও হচ্ছে না। কী এমন হলো যে ভারত এমন একটা সিদ্ধান্ত নিল যাতে বাংলাদেশ কিছুটা নড়ে গেল? আপনারা জানেন সাম্প্রতিককালে স্থলপথে বিভিন্ন রেস্ট্রিকশন ইম্পোজ করেছিল ভারত সরকার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে। আপনারা জানেন রেডিমেড গার্মেন্টস, সুতো, এইগুলো স্থলপথ দিয়ে, সীমান্ত দিয়ে কোনোভাবে ভারতবর্ষে প্রবেশ করবে না। এই যে রেস্ট্রিকশনটা যে সময় ইম্পোজ করেছিল সেটা পহেলগাঁও পরবর্তী অধ্যায়। আমরা যখন বাংলাদেশের চূড়ান্ত ভারত বিরোধিতা করছেন তখন আমরা বারবার বলেছি যে নরেন্দ্র মোদী সরকার কেন ইনঅ্যাক্টিভ রয়েছেন, চুপ করে থাকছেন কেন প্রোঅ্যাক্টিভ রোল নিচ্ছেন না। ইন্ডিয়া ওয়াজ ওয়েটিং ফর দ্য ফাইনাল মোমেন্ট, এবং সেই মোমেন্টটা পহেলগাঁও ঘটনার পর, পাকিস্তানের সঙ্গে এক দফা যুদ্ধ করে নেওয়ার পর, তার পরবর্তীকালে ভারত কিন্তু স্থলপথে তার রেডিমেড গার্মেন্টস ইম্পোর্ট করার বা মানে বাংলাদেশের ভারতে পাঠানোর ব্যাপারে রেস্ট্রিকশনগুলোকে ইম্পোজ করলো। এটাতে আলটিমেটলি যে মেসেজটা বাংলাদেশ সরকারকে দেওয়া হলো যে পাকিস্তান যা বাড়াবাড়ি করেছে, তোমরা পাকিস্তানের সাহায্য সহযোগিতা নেওয়াটা বন্ধ করো। দ্যাট ওয়াজ আ মেসেজ টু বাংলাদেশ। এখন কি প্রয়োজন হলো, যেখানে দাঁড়িয়ে সাম্প্রতিককালে ভেরি রিসেন্টলি, সেটা হচ্ছে যে কাঁচা পাটের স্থলপথ দিয়ে ভারতবর্ষে আর ঢুকবে না, এবং যদি কাঁচা পাট ঢোকাতে হয়, ভারতে আসতে হয়, সেটা আসবে মুম্বাই পোর্ট দিয়ে। তার মানে এটা বুঝতে পারছেন, একদম বঙ্গোপসাগর দিয়ে কয়েক হাজার কিলোমিটার মুভ করে বাংলাদেশকে ভারতবর্ষের মধ্যে তার পাট রপ্তানি করতে হবে।
তাহলে এই পাটটা ভারতের কাছেও খুব জরুরি প্রয়োজনীয় ছিল ভারতের জুট ইন্ডাস্ট্রির জন্য। তা সত্ত্বেও ভারত অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিল বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার জন্য। এখন কেন হঠাৎ করলো, এটা হচ্ছে মূল প্রশ্ন। যারা রাজনীতির গবেষক তারা জানেন যে এখনও বাংলাদেশ ভারত বিদ্বেষী অবস্থান থেকে পুরোপুরি সরে আসেনি। সাইলেন্টলি চীনের সঙ্গে কোনো একটা কোলাবোরেশন করছে ভারতকে বিব্রত করার জন্য। এই মেসেজ নিশ্চিতভাবে ভারত সরকারের কাছে ছিল। বিশেষ করে চিকেন নেককে ডিস্টার্ব করার যে চীনের একটা পলিসি রয়েছে, নিশ্চিতভাবে বাংলাদেশের সঙ্গে চীনের কোনো কোলাবোরেশন হয়তো চলছে, সেটা ভারত সরকারের কাছে খবর ছিল। তা নাহলে কী এমন পরিস্থিতি হলো যে ভেরি রিসেন্টলি গত 3 দিন আগে ভারত রেস্ট্রিকশন ইম্পোজ করলো। একটা তথ্য আপনাদের এই প্রসঙ্গে দিই যে স্থলপথ যেটা আছে বাংলাদেশের সঙ্গে পেট্রোপোল সীমান্ত, প্রতিদিন 30টা ট্রাক ঢুকতো ভারতবর্ষে, তার প্রায় 80% ট্রাকে কাঁচা পাট থাকতো। ফলত এইটা তো রেস্ট্রিক্টেড হয়ে গেল। এবার বাংলাদেশের যে পাটটা উৎপন্ন হয়, তাহলে সে পাটের বাজার কোথায় পাবে তারা? এবারে সেই পাটের বাজার খুঁজতে তাকে বাংলাদেশকে যেতে হবে ইউরোপকে। আর ইউরোপে বাংলাদেশের কাঁচা পাট রপ্তানি করতে গেলে যে খরচটা লাগবে, ফলত পাট তো গুদামজাত অবস্থায় নষ্ট হবে, মাঠে পড়ে নষ্ট হবে। বাংলাদেশের পাটের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। ভারতবর্ষে যে পাট, বাংলাদেশ পশ্চিমবঙ্গে যে পাট তৈরি হয় সেই পাটের কোয়ালিটি থেকে বেটার। তা সত্ত্বেও ভারত কিন্তু এই রিস্কটা নিল। নিশ্চিতভাবে এর পেছনে অনেক ভাবনা চিন্তা আছে রিস্কটা কেন নিল। হয়তো এই রেস্ট্রিকশন কিছুদিনভাবে তুলেও নিতে পারে ভারত সরকার, কিন্তু এর ফলে যেটা হলো বাংলাদেশের ইকোনমিটা কিন্তু আরও নড়বড়ে হয়ে গেল। তার কারণ এই পাট 30টা ট্রাকের মধ্যে 80% ট্রাকে যদি কাঁচা পাট প্রতিদিন আসতো ভারতে, সেটা এখন বাংলাদেশ কোথায় পাঠাবে এবং কোন রাজ্যে পাঠাবে? বাংলাদেশে তো বাজার নেই। এবং শুধু তাই না, ভারত সরকার বলে দিয়েছে নেপাল কিংবা ভুটান দিয়েও এই পাট ভারতবর্ষে প্রবেশ করবে না। একমাত্র জায়গা হবে, আমরা তো পুরোপুরি বলতে গেলে ভারত সরকার তো পরিষ্কার বলে দেবে যে আমরা তো মুম্বাই পোর্ট ওপেন রেখেছি, ফলে তো তার প্রোডাক্টের দাম তো অনেক বেড়ে যাবে। আলটিমেটলি ভারতের কনজিউমাররা সেটা কিনবেন কেন? এই স্টেপটা কিন্তু ভারত নিল। এটাও কিন্তু একটা সাইলেন্টলি অপারেশন বাংলাদেশের উপর। বাংলাদেশ সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার এখনও কিন্তু তার চাল চলন ঠিক নয়। ভারত একটু সমঝেতে দিল, যেমনভাবে পাকিস্তানকে সিন্ধু নদ চুক্তি বাতিল করে চেনাব নদীর ওপর দিয়ে সালাল বাঁধের জল ছেড়ে দিল, তার জন্য কোনো জবাবদিহি পাকিস্তানকে ভারত করেনি। যেভাবে ভুটানের সঙ্গে সরাসরি অর্থনৈতিক সখ্যতার সম্পর্ক তৈরি করে জলবিদ্যুৎ বেশি করে ভারতে ভুটানের কাছ থেকে কিনে অনেক কম দামে সেটা পাওয়া যায়, এবং পর্যটন শিল্পটা ডেভেলপ করার পাশাপাশি সামরিক ঘাঁটিগুলোকে শক্তিশালী করার জন্য। দেখুন, একজন সামরিক চিফ অফ আর্মি স্টাফ 1 দিন 2 দিনের সফরে যাচ্ছেন না, 4 দিন ভুটানে থাকবেন। আজকে আমরা এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা এইসব খবরগুলো হয়তো আমরা সবাই ভুলে যাচ্ছি বা খবর রাখতে পারছি না। বাংলা মিডিয়া, সকল বাংলা মিডিয়া এগুলো নিয়ে আলোচনা করছে না। কিন্তু আমার মনে হয়েছে একজন ভারতবাসী হিসেবে, পশ্চিমবঙ্গের মানুষ হতে পারি আমরা তৃণমূল কংগ্রেসের মনোজিৎ কালচার নিয়ে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ব্যস্ত থাকতে পারি, কিন্তু 3টে পার্শ্ববর্তী রাষ্ট্র যারা একটু বেগরবাই করছিল, চীন তো একটু বেশি বেগরবাই করে, পাকিস্তান তো বেশি বেগরবাই করে, ফলত স্বাভাবিকভাবে তাদের সমঝে দেওয়ার কাজটা কিন্তু ভারতের রাষ্ট্রযন্ত্র সাইলেন্টলি করলো। এটা বেশি হইচই হলো না, কিন্তু তারা ভুগছে, তারা বুঝতে পারছে যে ভারতকে ডিস্টার্ব করার রেজাল্টটা কি। আজকে যে হাজার হাজার মানুষ পাকিস্তানে আলটিমেটলি ভেসে যাচ্ছে বন্যার জলে, তার জন্য পাকিস্তান হ্যাজ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। তারা যা করেছে, তার উগ্রপন্থীকে যেভাবে তারা মদত দিয়েছে, চীন কন্টিনিউয়াসলি ভারতবর্ষকে ডিস্টার্ব করার যে প্রোগ্রাম নিয়ে রাখে, আজ চীন বুঝছে যে ভারতের কূটনৈতিক ডিপ্লোমেসি অজিত ডোভালের নেতৃত্বে কোন লেভেলে পৌঁছে গেছে, যেখানে আজকে চিফ অফ আর্মি স্টাফ 4 দিনের জন্য ভুটানে বসে রয়েছেন। আর বাংলাদেশ তো বুঝছেই যে শেষ পর্যন্ত কাঁচা পাট আমি কোথায় ফেলবো। শেষ পর্যন্ত ওই যে মোহাম্মদ ইউনূস বলেছেন না চীনে বসে, যে নেপাল, ভুটান, এই 7 স্টেট, 7 সিস্টার্স, বাংলাদেশ একমাত্র গেটওয়ে হচ্ছে বঙ্গোপসাগর। কথাটা ঠিক। এবার এই কাঁচা পাট নিয়ে গিয়ে কি বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে মোহাম্মদ ইউনূসকে? সেই প্রশ্নটা রেখেই শেষ করলাম। খুব ইন্টারেস্টিং জায়গায় গেছে এখন এক্সটার্নাল ডিপ্লোমেসি আজকের এই প্রতিবেদনে, তারই একটু সারসংক্ষেপ আপনাদের কাছে রাখলাম।